হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। একসময় চিকিৎসকদের নিয়ে গান লিখেছিলেন ও ডাক্তার, এবার অবশ্য তিনি মহানায়ক সম্মানও পেয়েছেন, নচিকেতা। কলম চুপ আর গান হয় না, হাসপাতালগুলোর বেহাল দশা। না, আমি কোনো জেলার হাসপাতালের কথা বলছি না, কোনো স্বাস্থ্যকেন্দ্রের কথা নয়। শহর কলকাতার সরকারি বড় বড় হাসপাতালগুলোর কি হাল। যারা গান লেখেন, যারা মঞ্চ কাঁপান, যারা পুরস্কার নেন, তারা কখনো নিজেরা ঘুরে দেখেছেন কি? গরিব হোক, নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, গরিব, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের অসুখ হলে সে ছুটবে কোথায়? যারা রাতারাতি নামি দামি নার্সিংহোমে পৌঁছতে পারেন না, বিপুল পরিমাণ বিল যোগান দিতে পারেন না, তারা কোথায় যাবেন? সরকারি দামি হাসপাতাল, শহর কলকাতার এক্সেবার কারেক বড় বড় হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে যাবেন না? গত 13 বছরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নীল সাদা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ পর্যন্ত রোগ একটু জটিল হলেই মানুষকে ছুটে আসতে হয় কলকাতায়, হয় রেফার রোগের জন্য, আর না হয় মানুষজন ভাবেন যে কলকাতায় গেলে অ্যাটলিস্ট প্রাণে তো বাঁচবে। রাজ্যে প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে রোগী আছে, স্ত্রী আছে, সাথী আছে, প্রকল্প রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু স্ট্রেচার পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না, আইসিইউতে এন্ট্রি পাওয়া যায় না, যদি বা পাওয়া যায় সেই সময় ডাক্তার অমিল থাকে। এই নেইয়ের তালিকাটা অনেক লম্বা। আছে বলতে শুধুমাত্র ওই স্ত্রী, সাথী, আর রয়েছে দালাল চক্র। হ্যালো করি মাখো তেল, টাকায় নাকি এখানে বেডও মেলে, টাকায় নাকি স্ট্রেচারও মেলে, সবটাকে নিয়ন্ত্রণ করে দালালরা। এই প্রশ্নগুলো তুলতাম না, কারণ এই প্রশ্নগুলো নিয়মিত তুলে গেছি, লাভের লাভ কিছু হয়নি, যে তিমির সে তিমিরেই রয়েছে। বরং এই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতেই যদি রাজনৈতিক দলের ছাপ নিয়ে, স্ট্যাম্প নিয়ে যাওয়া যায়, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কেউ কেউ বলেন নাকি কিছু কিছু সুইট রুমও নাকি রাখা রয়েছে সেই মাপের পলিটিশিয়ানদের জন্য, যাদের কখনো কখনো সিবিআই ইডি তলব করে তাদের জন্য। কিন্তু সাধারণ মানুষের কি দশা? প্রতিদিন ছবিগুলো দেখছি আর প্রতিদিন আপনাদেরকে দেখাচ্ছি। আজ এমন কিছু ভয়ঙ্কর ছবি উঠে এলো যে কারণে আরও একবার সেই প্রশ্নগুলো করতেই হচ্ছে, যে আসলে এই সমস্ত সরকারি হাসপাতাল কাদের জন্য? সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য তো নয়। কারণ তাদের কাছে এই সুপার স্পেশালিটি হাসপাতাল, শহর কলকাতার বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, হাসপাতাল হয়ে নেই, হয়ে রয়েছে হাসপাতাল হিসেবে। সত্যি তাই। এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। পেশেন্ট বসিয়ে রেখেছি, কি করবো, ট্রলি না হলে নিয়ে যেতে পারছি না, পেশেন্টকে নিয়ে যেতে পারছি না ট্রলির জন্য। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত ট্রলি পাওয়া যাচ্ছে না। सरकारी अस्पताल में तो आए हैं, यहाँ क्या होता है देखते हैं, इसीलिए सरकार का मदद लेने आए। मेरे पास पैसा नहीं है, घर भेज दिया, सब चीज खत्म हो गया। হাওয়া বেঁধে নিয়ে যাচ্ছিস, টানা ও 3 নম্বর पे। এটা কি স্ট্রেচার? না, 1 ঘন্টা से स्ट्रेचर नहीं था। কোথাও স্ট্রেচার নেই, কোথাও বেড নেই, কোথাও স্ট্রেচার নেই বলে অসুস্থ রোগীর পরিজনেরা তার অসুস্থ রোগীকে চাদরে বেঁধে নিয়ে যাচ্ছে। জেলায় অন্য কোনো প্রান্তে আমরা দেখেছিলাম সেই ছবি, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। শহর কলকাতায় এসএসকেএম এর এই ছবি,
বেড নেই, স্ট্রেচার নেই, ডাক্তার পাওয়া যায় না। ঘড়ির কাঁটায় আজ সকাল 10:30 তখন হবে, বৃষ্টিতে জল থই থই রাস্তা। এসএসকেএম এমার্জেন্সির সামনে লম্বা লাইন, স্ট্রেচারের চাহিদা, কিন্তু কোথায় কি? অগত্যা ভরসা হচ্ছে চাদর। ভাবলেও অবাক লাগে, শহর কলকাতার 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে চাদরে করে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, যদি ট্রিটমেন্টটুকু হয়, যদি প্রাণটুকু বাঁচে। এই ছবির সাক্ষী থাকলাম আমরা আজ। শুরুতে আপনাদেরও দেখাই। দাদা ये কি করলেন, এইভাবে পেশেন্টকে তুললেন কেন? स्केचर नहीं, 1 घंटा से स्केचर नहीं मिल रहा। এইভাবে এই একটা তোয়ালে করে পেশেন্টকে এইভাবে বেঁধে हाँ बेंधे लिए যাচ্ছিস, चले टाना होता নিয়ে যাচ্ছেন এখন? वो 3 नंबर पे। এটা কি স্ট্রেচার ছিল না বলে? नहीं, 1 घंटा से स्केचर नहीं था। সত্যি কি পর্যাপ্ত স্ট্রেচার নেই? সমস্যা কোথায় হয়? কোথাও স্ট্রেচার নেই, কোথাও বেড নেই, কোথাও আবার স্বাস্থ্য সাথীর কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে পরিবার পরিজনের সামনেই। 1 ঘন্টা পার হয়ে যায়। আমরা প্রথমেই খবর দেখে আজ রিপাবলিক বাংলা, তারপর খবরে তোলপাড় হয়, অবশেষে টনক নড়ে হাসপাতালের। ক্যামেরা দেখে 1 ঘন্টার মধ্যে পাওয়া গেল স্ট্রেচার। হাসপাতালে যে পর্যাপ্ত স্ট্রেচার নেই সেটা স্বীকার করে নিচ্ছেন খোদ হাসপাতালের কর্মীরা। যদিও আরও অন্য লেভেলে, উঁচু স্তরে অবধি যদি পৌঁছানো যায় তাহলে তারা হয়তো সমস্তটাই নাকচ করে দেবেন, কিন্তু হাসপাতালের সাধারণ কর্মী স্বীকার করছেন যে সত্যি সমস্যা রয়েছে। কি বলছেন একবার শোনাবো। এই পেলাম 1 ঘন্টা পরে পেলাম, 1 ঘন্টা অনেকক্ষণ পরে। স্ট্রেচার পেলেন? অবশেষে স্ট্রেচার পেলেন? অবশেষে হ্যাঁ পেলাম, অপেক্ষা করলেন অনেকক্ষণ। এসএসকেএম হাসপাতালে সেখানে এইরকম স্ট্রেচারের অভাব। দীর্ঘ একটা লাইন পড়েছিল, রোগীর পরিজনেরা তারা আসছিল কিন্তু স্ট্রেচার পাচ্ছিলেন না। টিকিট কাটা হচ্ছে এখানে, কিন্তু টিকিট কাটবার পরও কোনো রকমের কোনো পরিষেবা তারা পাচ্ছেন না। কার্যত রোগী হয়রানির ছবি এই এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোর 4টের সময় হলো বাসে নামলাম, চল মোহাম্মদ মুর্শিদাবাদ বাড়ি। সকালবেলা আসলাম, আসার পর বললো যে একটা ট্রলি রোড, তো ও বললো যে ট্রলি তো দেওয়া যাবে না, তো বললো যে ঘাড়ি কিনলে আসে। 4 এইখান থেকে ওই এতলি গেলাম, দিয়ে দেখেন এতক্ষণ ট্রলি নিতে আসছে, তখন কিন্তু পাইনি, এখনো পাইনি। সকালে তো আমরা 9টার আগে গাড়ি দিই না, কি করে দেবো আপনাকে? তো আমরা তো এক এমার্জেন্সির জন্য দেওয়া হয়, যারা এমার্জেন্সি দেখাবে তাদের জন্য দেওয়া হয়। ওপিডি কেস 9টার থেকে দেওয়া হয়। সকাল থেকে দাদা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে নাকি স্ট্রেচারের সমস্যা রয়েছে, এমনকি চাদরে করে পর্যন্ত পেশেন্টদের নিয়ে যেতে দেখা গিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? আমি কিন্তু এই জায়গাটায় বসে আছি, আমি এই এরিয়াটার কথা আমি বলতে পারি। আমি আউটে কি হচ্ছে আমি তো বলতে পারবো না দিদি। রিক্রুটমেন্টের কোনো অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে এখানে স্ট্রেচার নেই, সেই কারণের জন্য এরকম ভাবে হয়রান হতে হচ্ছে। এটা পর্যাপ্ত পরিমাণের কথাটা আমার অথরিটি বলতে পারবে। বিকল্প ব্যবস্থা আপনারা কি রাখছেন তাহলে? অনেক মুমূর্ষু রোগী তারা তো আসছে। এত বড় সিদ্ধান্ত দিদি আমি আপনাকে বলতে পারি না যে এটা এই করতে হবে, এটা অথরিটিকে জানতে হবে। মজার কথা, কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু জানেন না, কিন্তু দিনের পর দিন একই ঘটনা ঘটছে। আরও ছবি রয়েছে, আরও একের পর এক তুলে ধরবো, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যা বলেছেন তাও বলবো। কিন্তু আমার একটাই প্রশ্ন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাটা ঠিকঠাক কবে হবে? পাল্টা যুক্তি রয়েছে, এত মানুষ আসছে কি করা যাবে? মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন না তো আর কোথায় যাবেন? যদি সত্যি কেউ চান যে শুধুমাত্র কলকাতা শহরের সরকারি হাসপাতালে কেউ আসবেন না, তাহলে জেলায় জেলায় যে সুপার স্পেশালিটি হাসপাতাল করে সাদা নীল রং করা হয়েছে, তাহলে সেগুলোকে আরও বেশি উন্নত মানের করা উচিত ছিল। সেটাও করা হয়েছে কি? প্রশ্নগুলো রয়েছে, ভোট আসছে, ভোট যাচ্ছে, হার জিত রয়েছে, কিন্তু সাধারণ বেসিক প্রশ্নের উত্তরগুলো আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই আজকেও এই ছবির সাক্ষী থাকতে হলো। আরও ছবি রয়েছে, চোখের সামনে স্বাস্থ্যসাথী কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এমন অভিযোগও করছেন রোগীর পরিজনেরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র শারদত্ত মুখার্জি, চিকিৎসক শারদত্ত মুখার্জি রয়েছেন, চিকিৎসক সৌম্য কুণ্ডু কিছুক্ষণের মধ্যে চিকিৎসক অরিন্দম বিশ্বাসও আসবেন, রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয় রয়েছেন, এবং রয়েছেন এক ভুক্তভোগী সুজন বিশ্বাস। সুজন, আপনাকেও স্বাগত। প্রথমবার আপনি আসছেন, আমি আপনার কথা শুনবো, তবে তার আগে জানাই যে চিকিৎসক কুণাল সাহা
তিনি আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিও থেকে নিয়ে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন। আমি শুরুতে শান্তবাবু আপনাকে দিয়ে শুরু করে, আপনি বারবার সরব হন, সরকারি হাসপাতালের এই পরিকাঠামোর দিকে আঙুল তোলেন। আমার বক্তব্য, চিকিৎসকেরা রয়েছেন সেখানে, এত ভালো ভালো ডাক্তার রয়েছে, খোদ মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও তিনি নিজে একাধিকবার সমালোচনা করেছেন, রেফার রোগ চলবে না, পরিকাঠামো উন্নত করতে হবে, দুমদাম ফিরিয়ে দেওয়া যাবে না। প্রত্যেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। আমার বক্তব্য, এত কড়া বার্তা হচ্ছে, তারপরও কোথাও পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে না, বদলাচ্ছে না। সাধারণ মানুষকে দৌড়ে দৌড়ে হাসপাতালের দরজায় ঘুরতে হচ্ছে, না বেড, না স্ট্রেচার, না ডাক্তার, না আইসিইউ, প্রাণ চলে যাচ্ছে বেঘরে। একদম ঠিক কথা স্বর্ণালী। চিকিৎসা ব্যবস্থার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পরিকাঠামো আর একটা হচ্ছে পরিষেবা। পরিকাঠামো বলতে আমরা কি বুঝি, যেমন বাড়িটা, স্ট্রেচার, অ্যাম্বুলেন্স, আমাদের বিভিন্ন সরঞ্জাম, ব্লাড ব্যাংক, তো এইগুলো হচ্ছে আমরা পরিকাঠামোর মধ্যে ধরি। পরিষেবা কারা দেয়? ডাক্তাররা দেয়, চিকিৎসকেরা, নার্সরা দেয়, ওয়ার্ড বয়রা দেয়, এদের সব মিলে একটা পরিষেবা দেয়। দুটো মিলিয়ে হাতে হাত ধরে আমাদের চিকিৎসা। মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলেছেন না, ওগুলো ওই নীল সাদা বিল্ডিংয়ের মতো, বাইরের দিক থেকে দেখতে সুন্দর। এই যে কথাগুলো মুখ্যমন্ত্রী প্রত্যেকবার বলেন, একটা করে হুঙ্কার ছাড়েন আর বলেন যে কালকে থেকে সব কিছু ঠিক করে দেব এবং দিতেই হবে, না হলে কিন্তু আমি এর বিরুদ্ধে স্টেপ নেব। বিগত 13 বছর ধরে দেখলাম কোন জায়গায় কোন স্টেপটা নিয়েছে। একটা উদাহরণ দিন, স্বাস্থ্য দপ্তর যেভাবে ভেঙে পড়ছে তার জন্য মুখ্যমন্ত্রী স্টেপ নিয়ে দেখিয়েছেন, তার একখানা উদাহরণ যদি কেউ দিতে পারে তাহলে আমি খুশি হব। এরপরে চলে আসি কেন স্বাস্থ্য দপ্তরের এই বেহাল অবস্থা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যে চিকিৎসক রয়েছে, নার্সরা রয়েছে, ওয়ার্ড বয়রা রয়েছে, সেগুলো তো পদ। এই পদের মধ্যে শূন্য পদই বেশি, পদ কিন্তু এখন অবধি পূরণ তৈরি হলো না। পদ যারা পূরণ করবে তাদের মধ্যে পদার্থ আছে না তারা অপদার্থ, সেটা দেখা হয় না। একটাই জিনিস দেখা হয়, পদলেহন করতে পারেন কিনা। শাসক দলের পদলেহনকারী যদি অপদার্থ হয় তাহলে সেই পদে পৌঁছে যাবেন, শুধু পদে পৌঁছবেন না, পদোন্নতিও হতে থাকবে। এই হচ্ছে এদের মেন স্লোগান। হয় আমাদের সঙ্গে থাকো, নহলে তুমি আমাদের থেকে দূরে থাকলে বা বিরোধী পক্ষ হলে তাহলে কি হবে, বদলার বদলি হবে, প্রশাসনিক সন্ত্রাস হবে, উন্নতি থেকে পদ থেকে ছিনিয়ে নেওয়া হবে। চিকিৎসকদের ক্ষেত্রে বলছেন, চিকিৎসকদের ক্ষেত্রে এবং নার্সদের ক্ষেত্রে বদলি হয়ে যাচ্ছে, যারা আমি তো বলি বদলার বদলি। এই মুখ্যমন্ত্রী একদিন স্লোগান দিয়েছিলেন যে বদল চাই, বদলা চাই না। আজকে উনি দেখিয়ে দিয়েছেন ধারাবাহিকভাবে, নজিরবিহীনভাবে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং নার্সরা যারা বিরোধী পক্ষে, যারা এই সরকারকে কোনো সময় সাপোর্ট করেনি বা করতে ইচ্ছুক নয়, তাদের এই বদলার বদলি চলেছে, নজিরবিহীন প্রশাসনিক সন্ত্রাস চলেছে। আমি এটাকে বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ টেররিজম। যদি আমার সঙ্গে পায়ে তালে তাল না দাও তাহলে তোমার বদলি হয়ে যাবে। নেক্সট আছে পরিকাঠামো। এখানে দালাল রাজ ছাড়া কিছু নেই। যে কোনো হাসপাতালে জনগণ কোনো সময় চিকিৎসা পায় না। হাসপাতালে ঢুকতে দালাল, ঢুকে দালাল, চিকিৎসা পেতে দালাল, রক্ত পেতে দালাল, মরে গিয়েও শান্তি নেই, ডেথ সার্টিফিকেটটা পেতেও লাগবে দালাল। না, আমার মনে হয় শুধুমাত্র সবথেকে অস্বাস্থ্যকর দপ্তর যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হয়ে থাকে তার নাম কিন্তু স্বাস্থ্য দপ্তর। স্বচ্ছতা বলে এখানে কিছু নেই, পুরোটাই পর্দার আড়ালে। শুনতে পাওয়া যেত অনিন্দ্যবাবু যে সরকার, শাসক দলের রেফারেন্স থাকলে নাকি তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কোনো একটা নেতা মন্ত্রীর চিঠি নিয়ে আসতে পারলে, নেতা মন্ত্রীর রেফারেন্স নিয়ে আসতে পারলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তখন তাকে দালালের খপ্পরে পড়তে হয় না। কিন্তু আমি আপনার কাছে আসলে একটা ছবি দেখাবো। জেলা থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন, বিধায়কের চিঠি নিয়ে, জয়নগর থেকে বিধায়কের চিঠি নিয়ে এসেছেন, বিধায়ক চিঠি লিখে দিয়েছে, তারপরও অবস্থা যে কে সেই, কোথাও কোনো রকমের সুরাহা নেই। তার মানে পুরোটা নিয়ন্ত্রণ করছে কারা, কোন সিন্ডিকেট? টাকা দিলে তবে মাত্র কাজ হবে। এখন নেতা মন্ত্রী পর্যন্ত পেছনের সারিতে চলে গেছে এবং এটা হয়তো রিয়েলিটি। কারণ কদিন আগে যার একসময় দোর্দণ্ড প্রতাপ ছিল এসএসকেএমে, সেই মদন মিত্র বলছিলেন যে আমার কথাও শোনে না কেউ, এখানে কারোর কথা শুনছে না। তাহলে নিয়ন্ত্রণটা করছে কারা? মুখ্যমন্ত্রী নিজেই বদনাম করে। কে করছেন নিয়ন্ত্রণ? আমি একটা ছবিটা দেখাই কথার আগে, কারণ আপনি তারপরে হয়তো বলবেন যে এরকম কিছু আছে, প্রমাণ আছে আপনাদের কাছে। আমি ছবিটা দেখে একটুখানি দেখাই যে দূর দূরান্ত থেকে এসছেন, যারা হাসপাতালে চিকিৎসা করতে এসেছেন, এসেও কেউ কেউ চিঠি নিয়ে এসছেন, জয়নগর থেকে বিধায়কের চিঠি নিয়ে এসছেন, তারপরও কি পরিণতি দেখুন। মিলে চিঠি নিয়ে এসেছিলাম আগের বারে, যে সুপারের সঙ্গে কথা বলবো। সুপার বলেছে যে আমরা এই চিঠিটা দেখে কি করবো, আমাদের কাছে বেড না থাকলে আমাদের
আমরা জয়নগর এলাকা থেকে এসেছি। আপনাদের স্থানীয় এমএলএ বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ হালদারের কাছে আপনারা গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম, পেশেন্টের কথা বলতে গিয়েছিলেন, উনি আমাদের এই লেটারটা করে দিয়েছিলেন। আচ্ছা, আজ অবধি এই লেটারটা কিন্তু খুলে দেখেননি উনি। পাচ্ছি না আমি আর ওই রুগী নিয়ে আর ঘরে কিছু করতেই পারছি না। আজ 11-12 মাস হয়ে যাচ্ছে, ব্লাড বার হয়ে যাচ্ছে, আনছি ফিরে যাচ্ছি। ওনারা খালি বলছে অন্য কোনো ছোটোখাটো জায়গায় দেখাও, ছোটোখাটো জায়গায় নিয়ে গেলে তারাও নিচ্ছে না। আর বাড়ি থেকে ডেরিসিংয়ের একদিন ছাড়া 1200-1000 টাকা করে খরচ, সেও পেরে উঠছি না। পেশেন্ট আমার কাকিমা হন। কি সমস্যা নিয়ে আপনারা হাসপাতালে? আমরা এখানে এসেছি মনোরমা থেকে, এখানে পাঠিয়েছিল তো মানে লাঞ্চের সমস্যা নিয়ে, ওইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ডাক্তার লিখে পাঠিয়ে দিচ্ছে এখানে ভর্তি করার জন্য, তো এখান থেকে এসে বলতে এখানে বেড নেই। কারা বলেছে বেড নেই? ওই ভিতরে স্যাররা বলে দিয়ে আমাকে চিত্তরঞ্জনে ট্রান্সফার করছে। আমাদের চিত্তরঞ্জন আমি এখন কী করে নিয়ে যাবো? আমার কাছে পয়সা করে কিছু নেই, আমি কীভাবে নিয়ে যাবো? আজ 10 দিনের পেশেন্টকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ফাইল দেখাচ্ছি, আমি এই ফাইলগুলো দেখাচ্ছি, এগুলো পর্যন্ত দেখছে না। বলছে এই পেশেন্টের আইসিইউর পেশেন্ট না, আমাকে বের করে দিচ্ছে, বলছে এই পেশেন্ট এখানে হবে না। এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এখান থেকে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে। আর এই মুহূর্তে একজন রোগীর পরিবার রয়েছেন, আমি একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কি সমস্যা নিয়ে এসেছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে এসেছি, আমরা পাটা ভেঙে গেছে, তো ওনাকে আজকে মোটামুটি সোমবার নিয়ে এসেছি। আজ বৃহস্পতিবার, কোনো ট্রিটমেন্ট নেই, কিছু নেই, পড়া আছে। জাস্ট এখনও বলেছে যে এখন 7 দিন পর, মানে সামনে মঙ্গলবারে হয়তো কিছু বলবে না, হয়তো ডেট দেবে। তো পেশেন্টটা এরকম করে পাটা তো পৌঁছে যাবে, এখন কী করে ভর্তি করবো সেটাই আমরা চিন্তা। আপনারা এসছেন কবে? সোমবারে। এখনো পর্যন্ত ভর্তি? না 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 না, এখনো পর্যন্ত কোনো মাটিতে রাখা হচ্ছে, কোনো সময় টিচার নিয়ে বলেছে হাসপাতাল থেকে কিছু বলেছে কবে হবে না হবে? না, সেটা কিছু এখনো বলেনি। এখন বলে রিপোর্ট রেডি করো, রিপোর্ট এখন কবে ওরা 7 দিন, কোনোটা বলেছে 6। ডাক্তার ওষুধ দিয়েছে বা এসেছিল দেখতে? এখন আসেনি না? এমনি কোনো নার্স বা কেউ এসেছিল? কেউ না? ওয়ার্ড বয় তারাও আসেনি? যে এখানে কি সমস্যার মধ্যে তারা রয়েছেন এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রকমের কোনো চিকিৎসা পাচ্ছে না, যে অভিযোগটা তারা করছেন রোগী পরিবারের সদস্য থেকে। এবং যেখানে বলা হচ্ছে বারংবার করে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম অত্যন্ত উন্নত মানের। পা ভেঙে পড়ে রয়েছেন, জনপ্রতিনিধি বিধায়কের চিঠি নিয়ে এসেছেন, তারপরও কোনো সুরাহা হচ্ছে না। মানে আমি বলছি কি, শাসক দল, আপনাদের দলের শাসক দলের নেতামন্ত্রী রেফারেন্স নিয়ে এসেও কাজ হচ্ছে না, দালালকে টাকা দিলে কাজ হয়ে যায়। বলুন। প্রথমত একটা আপনাদের প্রতিবেদন থেকে প্রমাণিত হলো নেতা নেত্রী বা কোনো কারুর চিঠি নিয়ে আসলে কাজ হয় না, একদম ঠিক করা, কারুর রেকমেন্ডেশনে কাজ হয় না। অনলাইন এখন করে দেওয়া হয়েছে, অনলাইনে ভর্তি হয়, শেষ করতে দেবেন। আপনার যেখানে অফিস তার থেকে 300 মিটারের মধ্যে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, আপনি না জানেন, আমি চলুন আমি কালকে আপনাকে নিয়ে যাব। সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়, টেস্ট করা হয়, ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। এইরকম স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন জায়গায় করা হয়েছে। মনে হচ্ছে আমাদের প্রতিবেদনের দরকার নেই। আপনার দলের বিধায়ক মদন মিত্র তিনি বলেছেন যে এখন এসএসকেএম চেঞ্জ হয়ে গেছে, আগে আমি দাঁড় করিয়ে রেখে ভর্তি করাতে পারতাম, এখন আর পারি না। আর আপনি মনে করেন যে গ্রাম থেকে যারা আসছে, এখানে কারোর রেকমেন্ডেশনের ব্যাপার নেই, গরিব মানুষ, তারা অনলাইনে ভর্তি, অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করলে ভর্তি হয় সরকারি হাসপাতালে। আমি সেটাই আপনাকে বলছি, এসএসকেএম আরজি কর মেডিকেল কলেজে অনলাইনে ভর্তি করা যায়, বেড পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। আমি আপনাকে বলছি নিশ্চয়ই পাওয়া যায়। আপনি আগে একটা বদনাম ছিল কি, এর চিঠি লাগবে, ওর চিঠি লাগবে, এই দাদার চিঠি, ওই দিদির চিঠি, সেটা প্রমাণিত হলো লাগে না। সিস্টেমের মধ্যে আসতে হবে, বেড খালি থাকলে পাবেন এবং না থাকলে অন্য জায়গায় রেকমেন্ড করে দেওয়া হবে। আজকে ডাক্তার মুখার্জি খুব ভালো কথা বলছিলেন, পরিকাঠামো করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী পরিকাঠামো করেছেন আপনি দেখেছেন, যে ফেয়ার প্রাইস সব করেছেন তো পরিকাঠামো। আপনি দেখুন বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছে, আপনি দেখুন মাল্টি স্পেশালিটি হসপিটাল করেছে, আপনি দেখুন চিকিৎসা যেখানে হচ্ছে সেখানে একটা প্রশ্ন করতে পারি অনিন্দ্যবাবু? কারা করবে? অনিন্দ্যবাবু একটা প্রশ্ন করব আপনাকে, একটা প্রশ্ন করব, ব্যক্তিগত প্রশ্ন। বলুন। আপনি অসুস্থ হলে বা আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, মা যদি অসুস্থ হয়ে যান, আপনি কোথায় যান? আমি প্রথমত বলি, আমি যদি অসুস্থ হয়ে যাই আমি বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে যাই। সেখানে গেলে আপনি সেখানে আমার হাত ভেঙে গেছিল, আমি সেখানে গেছিলাম এবং সেখানে চিকিৎসা পেয়েছি, এখন আমার হাত একদম সুস্থ। আচ্ছা, আমাদের এখানে প্যানেলে অনিন্দ্যবাবু অসুস্থ হলে, ওনার হাত ভেঙে গেলে উনি কোথায় বললেন? আমি গেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি কোন হাসপাতালে বললেন? আমি বিধাননগর স্টেট জেনারেল হসপিটাল। বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে যান, দায়িত্ব নিয়ে বলছি, এবং ফিজিও করেছি ওখানেই।
আমি দায়িত্ব নিয়ে সবার সামনে বলছি আমি না কাউকে অ্যাডমিশন করিয়েছেন, কাউকে অ্যাডমিশন করিয়েছেন পরিবারে আবার কাউকে? কি বললাম, এখানে অ্যাডমিশন করাতে গেলে দাদা দিদি কারুর চিঠির দরকার পড়ে না, রেকমেন্ডেশন দরকার পড়ে না, সিস্টেমে আসতে হয়, সিস্টেমের মধ্যে নিয়ে। আমি বলিনি, আমি বলি জায়গা নেই, আমরা কেন তর্ক করব, ঝগড়া কেন করব? চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না, চিকিৎসা করবেন ডাক্তাররা। এবং এই ডাক্তারদের বারবার বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এই কথা বলেছেন যে আপনারা কোনো সন্দেহ নেই এটাতে করুন, সেই চিকিৎসা দেখা যায়। আমরা সাংবাদিক হিসেবে বলছি, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, অন এয়ার ক্যামেরার সামনে বার্তা দিয়েছেন, প্রেস কনফারেন্স থেকে বার্তা দিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, রেকর্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেফার রোগ চলবে না, ডাক্তারদের নিজেদের কাজ করতে হবে, আমার ভুল ট্রিটমেন্ট করে দিয়েছে, বার্তা দিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গাই নেই। তারপরও গন্ডগোলটা কোথায় রয়েছে? আমি বলে দিই, তর্ক না, একটা গল্প বলি। আমরা একসময় প্রতিবাদী ছিলাম, মেডিকেল কলেজে যখন ছাত্র ছিলাম প্রতিবাদ করছিলাম কি না, পেশেন্টের বাড়ির লোক রুগীরা এসে আমাদের মারধর করেছিল। আমরা জিএলটিতে একটা বিরাট বড় মিটিং ডেকেছিলাম, তাতে সাংবাদিকদেরও ডাকা হয়েছিল। আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম যে আমরা যে এতগুলো ভালো কাজ করি, এত চিকিৎসা করি, রাত জেগে খাটি, নাইট ডিউটি করি, পরের দিন সকালেও ডিউটি করি, কই সংবাদ মাধ্যম তো এগুলো ছাপায় না? একজন খুব বাচ্চা মহিলা সাংবাদিক না হাত তুলে আমাকে বলেছিল, ডাক্তারবাবু চিকিৎসক চিকিৎসা করবে সেটা কিন্তু সংবাদ নয়, চিকিৎসক চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ, পরিষেবা দিতে ব্যর্থ, সেটাই খবর। এবার আমি বলি যে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর পরিষেবা দেবে, বিনা পয়সায় ওষুধ দেবে, হাসপাতাল বানাবে, পরিকাঠামো রাখবে, এটা আবার খবর কোথায়? বুক চিতিয়ে বলার কিচ্ছু হয়নি, এটা খবর নয়, না দেওয়াটাই আজকে খবর, যেটা টিভির পর্দায় দেখলেন। আমি আসবো না, এক সেকেন্ড, সৌম্যকুণ্ড রয়েছে, 13 বছরে একটা দেখা, কুণাল সাহা রয়েছেন, এক সেকেন্ড প্লিজ, ঝগড়া করার কোনো জায়গা নেই। সৌম্যকুণ্ড রয়েছেন, কুণাল সাহা রয়েছেন, দুজনেই চিকিৎসক। অনিন্দ্যবাবু রাজনৈতিক কর্মী, তিনি বললেন তিনি সরকারি হাসপাতালে যান, তার বাড়ির লোকজনের কিছু হলে তিনি সরকারি হাসপাতালে যান। সুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজন বিশ্বাস, একেবারেই মধ্যবিত্ত বাড়ির ছেলে সুজন। সুজন, পরিবারে এমন এক ঝড়ঝাপটা সামলে এসেছেন, ঘটনাচক্রে আমি সেটা খবর পেয়ে ওনাকে আজকে ডেকে পাঠিয়েছি এখানে। সুজন, আপনার বাড়িতে যখন বিপদ হয়েছিল আপনি কোথায় গিয়েছিলেন, কোন হাসপাতালে? আমি গত 28শে জুন মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল, তো আমি মাকে প্রথমে নিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে লোকাল দমদম ক্যান্টনমেন্টে একটা হসপিটাল আছে, গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। তো সেখানে এমার্জেন্সিতে পরিষেবা কিছু নেই বললেই চলে। ওখান থেকে মানে ওটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটাল, বাট ওর ওপরে একটা নার্সিংহোম টাইপের করা হয়েছে, যেখানে শুধু পয়সার খেলা, আর অ্যাডমিশন করিয়ে একটু টাইমটা স্পেন্ড করাতে পারলেই হলো। তো মা মোটামুটি 2টো নাগাদ ওখানে ভর্তি হয়েছিল, এমার্জেন্সি থেকে ওপরে রেফার করে। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, তো আমি কাজের খবর পেয়ে যখন আসলাম বাড়িতে, এসে হসপিটালে গেছি, তো মা তখন ওখানেই ছিল। মোটামুটি ওরা ওখানে মানে ব্রেন স্ট্রোক, যেটা আপনারা জানেন যে গোল্ডেন আওয়ার বলে একটা টাইম থাকে, তো ওখানে ওরা জাস্ট 1.5 ঘন্টা ওয়েস্ট করলো সিটি স্ক্যানের নামে, যে কি না সিটি স্ক্যান যিনি করাবেন উনি নাকি লাঞ্চে গেছেন। আমি বলছিলাম যে মিউনিসিপ্যালিটি হাসপাতাল, হ্যাঁ দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতাল, বেশ। তারপর তো আমি বললাম যে একটা এরকম সিরিয়াস পেশেন্ট, একজন আরএমও ছিলেন, উনি বলছিলেন যে স্ট্রোক হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না, তো স্ক্যান করলে বোঝা যাবে, দেন ট্রিটমেন্ট শুরু হবে। আইসিইউ সাপোর্টে ছিল। স্ট্রোক করার পরে দেখলো যে একটা খুব বড় ম্যাসিভ স্ট্রোক হয়েছে, তো দেখেই বললো যে আমাদের এখানে পরিকাঠামো নেই, আপনারা অন্য কোথাও নিয়ে যান, কোনো নার্সিংহোম বা আরজি করে। নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য আমার ছিল না, আমি আরজি করেই কন্ট্যাক্ট করলাম। তো আমার এক দাদা গিয়ে ট্রমা কেয়ারে কথা বললো, ট্রমা কেয়ারে বললো ঠিক আছে এখানে নিয়ে আসুন। তো আমরা ওখান থেকে তখন ডিসচার্জ করালাম। ডিসচার্জ করাতেও একটা লম্বা চওড়া প্রসেস, ওনারা অনেকটা টাইম ওখানে ওয়েস্ট করলো। আলটিমেট 2টো থেকে 6টা অবধি 4 ঘন্টা ওখানে পুরোপুরি নষ্ট হলো, কিছু ট্রিটমেন্ট হলো না। তারপর আরজি করে যখন ট্রমা কেয়ারে নিয়ে গেলাম, ওনারা রিপোর্ট দেখলো, সাপোর্ট অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলাম। তো একটা জিনিসই দেখলাম যে ট্রমা কেয়ার থেকে একটা ডক্টর এসে অ্যাম্বুলেন্সের মধ্যে মাকে জাস্ট দেখলো, দেখে বললো যে না এখানে আমরা ট্রমা কেয়ারে নিতে পারবো না, আপনারা জেনারেল মেডিসিনে নিয়ে যান। তো জেনারেল মেডিসিনে ওটা যারা গিয়েছেন জানবেন, আরজি করে মানে গেট থেকে ঢুকে অনেকটা ভেতরে। আমরা বললাম কি করে নিয়ে যাব, মা তো সাপোর্টে রয়েছে, মানে ওখান থেকে তো ওরমভাবে বের করে নিয়ে যাওয়া যাবে না।
আর আরজি করে একটা জিনিস আছে, আপনি একটা ট্রলিও যদি নিতে যাবেন, আপনাকে ট্রলি বুথে গিয়ে আইডেন্টিটি কার্ড জমা রেখে নাম লিখে রেখে ট্রলিটা নিতে হবে। এবার ওইরকম টাইমে তো মানে এরকম কিছু থাকে না মাথায় যে আমরা কিভাবে করব। যাই হোক, একটা ট্রলি নিয়ে আমরা যখন ডাক্তারকে বললাম, ওরা বললো আমরা যেতে পারবো না, আপনার পেশেন্টকে এখানে আনলেই আমরা দেখব। একটা ট্রেসারে করে নিয়ে গেলাম, দেখে আর ওই সিটি স্ক্যানের রিপোর্টটা দেখে ওনারা বললো এখানে আমরা মানে বেড নেই আমাদের, অ্যাকচুয়ালি আইসিইউ সাপোর্ট ওনার দরকার, আমাদের আইসিইউতে বেড নেই, আপনি যদি চান ওনাকে জেনারেল বেডে দিতে পারেন। আমি বললাম এরকম একটা সিরিয়াস কেস, এরকম আপনারা বলছেন ম্যাসিভ স্ট্রোক, তো জেনারেল মানে ব্রেন স্ট্রোকে জেনারেল বেড, তারপর তো ওই এমার্জেন্সির ওখানেই প্রায় 2 ঘন্টা ছিল। আমরা অনেক চেষ্টা করলাম, অনেকের সাথে যোগাযোগ করেছি, বেড কেউ করে দিতে পারেননি। লাস্টে আমরা যখন বললো আপনারা ফিমেল ওয়ার্ডে যান, 6 তলায় আরজি করের মেন বিল্ডিংয়ে, তো ওখানে গেলাম। ওখানে 3 জন জুনিয়র ডাক্তার ছিলেন। তো একজন ওনাদের মধ্যে হয়তো সিনিয়র, উনি দেখে বললেন যে দেখুন আমাদের এখানে আরজি করে মাত্র 10টা আইসিইউ বেড আছে। আমি শুনে জাস্ট শক যে এত বড় একটা রাজ্যে এত পেশেন্ট, এত কিছু, মাত্র 10টা বেড। উনি একদম বলেই দিলেন যে 10টা বেড আপনি তো চান্স পাবেন না, কারণ আপনার আগে আরও 100 জন লাইন দিয়ে আছে। তো এই অবধি হলো। তারপরে আবার যখন আমরা এমার্জেন্সিতে এলাম, ওখানে আমাকে দিয়ে একটা মানে লেখানো হলো একটা ফর্মের ওপরে যে লিখুন ডাক্তারবাবুর থেকে জানতে পারছি মায়ের অবস্থা খুব সিরিয়াস, উনি নাও থাকতে পারেন, এত শত জানার পরেও আপনি ভর্তি করাতে চান। কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না তখন। মোটামুটি আপনাকে দিয়ে লিখিয়েও নেওয়া হলো? হ্যাঁ, আমি বাংলায় পুরো লিখলাম। আমি একটা জিনিস বলুন তো সুজন, আমার জাস্ট একটাই আপনার কাছে প্রশ্ন, যখন এই সমস্ত বিষয়গুলো চলছে, আপনারা আপনাদের এন্ড থেকে সব জায়গায় ফোন করেছেন, কোনো পলিটিক্যাল লোকজন বা অন্য কোনো ইনফ্লুয়েন্স এমন রয়েছে, এমন লোককেও ফোন করে চেষ্টা করেছিলেন? হয়নি? হ্যাঁ, মোটামুটি দেখুন আপনাদের এন্ড থেকে করেছিলেন মোটামুটি যেটুক হয় লোকাল আমরা করেছিলাম, কিন্তু মেন যেটা ওরা বললো যে আইসিইউতে কোনো বেড নেই কোনোভাবে। আমার জেনারেল এনকোয়ারি এবং এখানে যারা শুনছেন তারাও শুনতে চাইছেন, কোনোভাবে কোনো রকমের ব্রোকার, দালাল, তাদের সঙ্গে আপনাদের কোনো রকম যোগাযোগ হয়েছিল যারা বলেছিলেন যে পয়সার বিনিময়ে এই আইসিইউতেই বেড করে দিতে পারে? হ্যাঁ, সেটা হয়েছিল, সেটা রাত্রির দিকে। মানে আমি যখন আর যে সাপোর্ট অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলাম, ওনারা একটা টাইমের পরে, ওনারা তো মানে ঘন্টা হিসেবে ওয়েটিং চার্জ করছিলেন, ওনারা বলাবলি করছিলেন যে এখানে পেশেন্ট হবে না, আমরা এবার নামিয়ে দিয়ে চলে যাব এরকম। আলটিমেটলি 9:30 নাগাদ আমি ডিসিশন নেই যে আমি জেনারেল বেডেই দেবো, কেন কি আর নিয়ে মানে তখন তো অনেক দেরি হয়ে গেছে, সবটা দেরি হয়ে গেছে, আর মানে ক্রিটিক্যাল যে অবস্থা, আর নিয়ে এদিক ওদিক যাওয়া সম্ভব না। তো ওই মানে রিলেটিভদের যেরকম বলেছিলাম, তো কেউ একজনের নাম্বার জোগাড় করেছিলেন, উনি ফোন করলেন, উনি বললেন যে আমি কনফার্ম আইসিইউ বেড করিয়ে দেবো। উনি 12,000 টাকা ডিমান্ড করেছিলেন। তো 12,000 টাকা ডিমান্ড করেছিলেন। আমি একটা ছোট্ট কম রেট, খুব কম রেট, অসাধারণ। আমি বলে দিই, আমি একটা মিনিট বলে দিই। আজকে দেখুন উনি বললেন পরিষেবার পরিকাঠামো তার উদাহরণ, আর কিছু বলবেন না। আমি এর পরিণতিটা আমি শুনেছি এবং শোনার পরই ওনাকে আমি সুজনকে ডেকেছিলাম। সুজন, মা কবে মারা যান? সেই দিনই? হ্যাঁ, ওই দিনই রাত্রে ভোরবেলা 4টে নাগাদ। কত তারিখ? 28শে জুন হয়েছিল, মানে ওটা 29শে জুন অ্যাকচুয়ালি। মানে সবে 1 মাস। 1 মাস হলো মাতৃহারা সুজন বিশ্বাস আজ আমাদের প্যানেলে, এবং ভয়াবহ অভিজ্ঞতা এই শহর কলকাতা। সুজন, আপনি কি কোনো জেলা থেকে এসেছিলেন নাকি আপনি কলকাতারই মানুষ? আমার দমদম ক্যান্টনমেন্টে, দমদমের মানুষ, দমদমে বাড়ি। ওখান থেকে এসে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। অনিন্দ্যবাবুরা সরকারি হাসপাতালে গেলে খুব সুন্দর চিকিৎসা পান। আমি অনিন্দ্যবাবু আপনাকে বিন্দুমাত্র হার্ট করে বলছি না, বিশ্বাস করুন, কালীঘাটের কাকুরাও এখানে খুব দারুণ চিকিৎসা পান, অনুব্রত মণ্ডল এখানে দারুণ চিকিৎসা পান, পার্থ চট্টোপাধ্যায় এখানে স্পেশাল কেবিন বুক করে থাকেন। কিন্তু সুজন বিশ্বাসের মতো মানুষজন যারা শহর কলকাতার এই কোনো একটা গলিতে থাকে, নিজের বাড়িতে বা ভাড়া বাড়িতে, তারা তার অসুস্থ মাকে নিয়ে, ব্রেন স্ট্রোক হওয়া মাকে নিয়ে ঘুরে বেড়ায় হাসপাতালে, কিন্তু ট্রিটমেন্ট পান না, বেড পান না, স্ট্রেচার পান না, ডাক্তার পান না, যদি বা পান সেটা টাকার বিনিময়। সমস্ত ডাক্তার বলে দেয় যে এখানে বেড নেই, অথচ ব্রোকার বলে 12,000 টাকা দিন, কোনোভাবে এটা ম্যানেজ করে দিচ্ছে আইসিইউতে। এটা রিয়েলিটি।
5 সেকেন্ড আমি বলছি। আমি জানি আপনার কম্পালশন আছে শাসক দলের হয়ে বলার জন্য। না সত্যি দুঃখের কথা, সত্যি দুঃখের কথা। আচ্ছা উনি নিজে বললেন উনি দমদম ক্যান্টনমেন্টে যেখানে করেছিলেন সেখানে সিটি স্ক্যান হয়েছে, তার মানে সিটি স্ক্যানটা আছে। উনি নিজে বললেন যে সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে, তার মানে সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চিকিৎসাটা করবে ডাক্তাররা, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ইনফ্রাস্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেও তাদের অবগতা দেবে কে, পরিকাঠামো দেবে কে, পরিষেবা দেবে কে? এই মুহূর্তে অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি জানি না বিষয়টাকে আর কতদিন আমরা লঘু করে দেখব। যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যারাই আসছেন, আমার সত্যি প্রশ্ন আপনাদের কাছে, সময় এসেছে প্লিজ কথা বলুন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলতে পারেন যে মনোপলি চলছে, রাজনীতি চলছে, সিন্ডিকেট চলছে হাসপাতালে, তাহলে আপনি আমি 19-20 ABCD দলের লোকজন কোন ছাড়? তারা কেন বলতে পারবেন না? এটাকে কতদিন এই মারণ রোগ ক্যান্সারকে আপনারা ঢেকে চেপে রাখবেন? স্বাস্থ্যসাথী কার্ডের নমুনাও আমি দেখিয়ে দেবো একদম, মানে আমার বক্তব্য নয়, মানে ঘোড়ার মুখের খবর। আজকে সকালে যা হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। তবে আমি চাইবো সেটা একটু আপনি জানান বাকিদেরকে। তারপরে যখন একের পর এক ধরনের ঘটনা শোনেন, কি মনে হয় আপনার, কি ভাবেন? কোনো বিষয়ে যোগাযোগ করতে পারছেন। আমি চলে আসছি আবারও প্যানেল। এখানে সৌম্য রয়েছেন এবং অনিন্দ বিশ্বাস রয়েছেন। সৌম্যবাবু কি বলবেন? এখানে অনেকগুলো প্রশ্ন উঠলো, প্রশ্নগুলো হয়তো খুব সোজা, কিন্তু উত্তর জানা নেই, সত্যিই জানা নেই। এই উত্তর জানা নেই, এই কথাটা বলার সাহস কটা মুখ্যমন্ত্রীর হয়েছে আমাদের? আমি যদি 1947 সাল থেকে দেখি, আজকে যদি আমাদের প্রথম দিন থেকে যে সিস্টেমে আমাদের দেশটা চলছে সেই সিস্টেমের দিকে যদি নজর রাখি, এই প্রশ্নগুলোর উত্তর কোনো মুখ্যমন্ত্রীর কাছে আছে বা ছিল? এই সমস্যা আজকে নয়, এই সমস্যা গত 75 বছর ধরে আমাদের দেশে চলে আসছে। আপনি এইটার ওপরে যে ধোঁয়াটা উঠছে, সেই ধোঁয়াটার দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করছেন। স্ট্রেচার নেই, পেশেন্ট ভর্তি হতে পারছে না, রুগীকে ভর্তি করতে গেলে দালালের হাতে পড়তে হচ্ছে। এগুলো জন্ম কোথা থেকে? আজকে যদি আপনি আমাদের এইগুলোর গোড়ার গলতটা খুঁজতে যান, তাহলে কি দেখবেন? কোথায় দেখবেন? আগে আমাদের দেশ কি ক্যাপিটালিস্ট কান্ট্রি, ক্যাপিটাল কোথায়? আজকে আমাদের হেলথ বাজেট 4.5%। ইজ দিস এ মকারি? 4.5% মাত্র পুরো বাজেটের, এটা কোনো মকারি নয়। স্বাস্থ্য, মানুষের জীবন নিয়ে যেটা ইনভলভড, সেই জীবন নিয়ে খেলা আজকে আমাদের প্রতিটা সরকার এবং আজকের বর্তমান সরকার একইভাবে করে আসছে। এবং যখন এই 4.5% বাজেট, আমাকে বলতে দিন, 4.5% বাজেট যখনই সিস্টেমে একটা জায়গায় যখন তার দেখা দেবে, ডেফিসিয়েন্সি দেখা দেবে, ডেফিসিট দেখা দেবে, তখন সেখানে লোক চাইবে যে অন্য দিক দিয়ে ঢুকতে, অন্য পাশ দিয়ে ঢুকতে, এবং তখনই এই দালালদের দরকার পড়ে। এবং এই দালালরা শুধুমাত্র এরা তো অতি সামান্য কটা টাকার বিনিময়ে এই কাজগুলো করে। দালালদের ধরে শেষ করতে পারবেন না। একটা দালালকে ধরবেন, আরেকটা দালাল উৎপন্ন হবে। এর উৎপত্তি কোথায়? এর গলতটা কোথায়? আজকে আমাদের যে সরকারি পরিষেবা আমাদের পাওয়ার কথা ছিল, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে? আমাদের স্বাধীন হয়েছে তবে থেকে আমরা সেই সিস্টেমকে আমরা দায়ী করে এগিয়ে চলবো, যার জন্য পর্যন্ত আমাদের যেটা আছে। আমি বুঝতে পারছি না, মানে দালাল রাজের সঙ্গে বাজেটের কি সম্পর্ক? দালাল রাজের বাজেটের সম্পর্ক শুধু দালাল রাজ কেন? দালাল, এখানে দালাল, তার উপরে গ্রুপ ডি, সিস্টার, ডাক্তার, বেড, সবকিছু সঙ্গে সম্পর্কিত হচ্ছে বাজেট। কি করে কালীঘাটে কাকুরা বেড পাচ্ছেন কি করে? কি বলছেন আপনি? কাকুরা বেড পাবেন কি? 10টা, উনি বললেন 10টা আইসিইউ বেড। এই 10টা জায়গায় যদি 4.5% জায়গায় বাজেটটা যদি 10% হতো, 10টা আইসিইউ জায়গায় আমরা বাজেট বাড়ানো উচিত। 10% কোনো দেশেই নেই। 10% কেন নেই? কেন? কিউবাতে দেখুন, কিউবাতে দেখুন, ইউএসএ দেখুন, আপনি ইউএসএ, ইউরোপে, আপনি ইউনাইটেড কিংডমে দেখুন। আর এই যে বাজেট নেই, 9% দিতে আমাদের, বুঝতে পেরেছি 20% বাজেট আছে। খুব আন্তরিকভাবে আমি বলছি, আন্তরিকভাবে দুঃখিত আমি বলছি আপনাকে। আমরা কথা বলছি আমাদের রাজ্য নিয়ে। আপনি কিউবা, ইউনাইটেড স্টেট, চায়না, রাশিয়া যেতেই পারেন, যেতে পারি, একসময় যেতে পারি। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে কিউবা নিয়ে, ভিয়েতনাম নিয়ে, রাশিয়া নিয়ে, চীন নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। ন্যারোলি দেখছেন, ন্যারোলি মানে আমার পরিবার, আপনার পরিবার, পাশে ছেলেটি ঢুকছে এখানে সুপার স্পেশালিটি হাসপাতালে। অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের কেবিন পাচ্ছে। অনুব্রত মণ্ডল যখন সত্যি করে অসুস্থ হয় তখন ভর্তি হয় গিয়ে আরএনটেকর হসপিটালে। বেশ, অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
ওটা বলছেন আমি বলছি বড় বড় নেতাদের আমি আপনার যুক্তি বুঝতে পেরেছি, আপনার ফিলোসফি বুঝতে পেরেছি। আমি অরিন্দম বিশ্বাসের কাছে আসছি, আমি আসছি পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। অরিন্দম বাবু, 50,000 ফুটফল হয় পিজিতে, অস্বীকার করার নেই। একটা কথা বুঝতে হবে, সবার জন্য স্ট্রেচার নেই, সবার জন্য বেড নেই, কিন্তু স্ক্রিনিংটা যেন অনেস্টলি হয়, যার পাওয়ার, যে যোগ্য সে যেন পায়। ওখানে যেন কোনো ও লাভলির কথা না শুনে বা অন্য কারো বিশ্বাসের কথা না শুনে ভর্তিটা হয়। এই সুপারিশগুলো বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কোনো মন্ত্রী সুপারিশ হবে না এখানে। আচ্ছা, যদি 20টা মন্ত্রীদের দ্বারা এক মিনিট না না ভুল কথা, বাকি 10টা বেড আপনি রাতারাতি তৈরি করবেন? না তৈরি করতে হবে। রাতারাতি আইসিইউ তৈরি করে টাকা কোথায়? টাকাটা আবার টাকা 300 কোটি টাকা পুজো দিতে পারছে, আর 300 কোটি টাকা হাসপাতাল বেড তৈরি করতে পারছে। ভুলবার কথা, একটা রোগীকে কথা বলা যাবে। একটা কথা বলতে দিন, বলতে দিন, আরে বলতে দিন, আবার বলবেন। আমি আপনার যুক্তি বুঝতে পেরেছি। সোনালি একটা কথা বলছি, সোনালি একটা কথা বলছি, দালাল বলে না, দালাল আটকাতে 10 মিনিটও লাগবে না। দালাল সব মন্ত্রীদের দ্বারা পরিচালিত। এক এক করে বলুন। আমরাও দেখেছি, আমরাও দেখছি 400 কোটি, 300 কোটি, 400 কোটি, কোটি কোটি টাকা শুধুমাত্র ক্লাবের জন্য ফান্ড অ্যালোকেট হয়, অথচ আইসিইউর জন্য 10টা বেড এক্সট্রা করা যায় না। কারণ আপনি বলছেন এর জন্য সেই 1947 সাল থেকে বংশ পরম্পরায় সমস্ত সরকার দায়ী, কারণ বাজেট বাড়ানো হয়নি। বাজেট বাড়ানো হলে যেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা আপনার যুক্তি, আপনার বিশ্লেষণ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু অরিন্দম বিশ্বাসের তো কথাটা শুনি। ইম্পর্টেন্ট কথা, কিন্তু আজকে যে কটা মেডিকেল কলেজ আছে বা যে কটা, সব কটা যদি একসাথে বাড়তো ঠিক মতন, পিজির ওপর এই চাপটা পড়ে না, পিজির ওপর এই চাপ পড়ে না। আজকে মেদিনীপুরটাকে আমরা ভালো করতে পারি না? নিশ্চয়ই করতে পারি। মুর্শিদাবাদকে ভালো করতে পারি না? করতে পারি। সেখানে আমাদের 3-4টে জিনিস যদি আমরা ঠিক করতে পারি, একটা আইকিউ, একটা ডায়ালিসিস ইউনিট, একটা কার্ডিয়াক ইউনিট, তাহলে আমরা অ্যাটলিস্ট পেশেন্টদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারবো। কলকাতা কেন সবসময় কলকাতার ওপর জোরটা পড়ে না? সারা বিশ্বের কিউবা, ভেনিজুয়েলা বলে লাভ নেই, ওখানে গ্রামের ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এই জায়গাতে আমার প্রশ্ন, আমি একটু শারদবাবুর কাছে আসবো যে কেন কলকাতার উপর প্রেশার পড়ছে? এর আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রেফার রোগ চলবে না, বাইট আছে আমাদের কাছে, উনি বলেছেন প্রকাশ্যে। তাহলে জেলাতে যে সাদা নীল রং করে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো তৈরি করা হচ্ছে, আমি সুজনদের কথা বলছি না, যারা কলকাতারই ছেলে, কলকাতায় এসেছিলেন চিকিৎসা করতে, ভয়াবহ অভিজ্ঞতা পেয়েছেন, কিন্তু বাকি জেলায় জেলায় যে সুপার স্পেশালিটিগুলো আছে সেখানেই বা কি হয়? কেন তারা ছুটে আসেন কলকাতায়? বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা কিন্তু হাব অ্যান্ড স্পোকে চলে। একটা হাব থাকবে যেখানে সব এসে জড়ো হবে, সেটাকে বলে টার্সিয়ারি লেভেল অফ কেয়ার। তার নিচে প্রথমে হচ্ছে, তারপরে সেকেন্ডারি লেভেল অফ কেয়ার, তারপরে প্রাইমারি লেভেল অফ কেয়ার, তার নিচে হচ্ছে সাবসিডিয়ারি লেভেল অফ কেয়ার। এটা হাব অ্যান্ড স্পোক। এই পরিকাঠামো যদি কোথাও সুতোটা ছেড়ে এই পরিকাঠামো ধসে পড়বে, তার নিদর্শন দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে। আমি এটা বলতে দুঃখ পাই যে বাংলাদেশ আমাদেরই রাজ্য থেকে কেটে একটি নতুন দেশ তৈরি হয়েছে, তার স্বাস্থ্য পরিষেবা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে খারাপ, ভালো। আমাদের দুঃখ লাগে পশ্চিম বাংলাদেশের অবস্থা এখন কিন্তু আমাদের রাজ্য থেকে কেটে যে দেশ হয়েছে তার থেকে খারাপ অবস্থা রয়েছে। এই জন্য আমি পশ্চিম বাংলাদেশ নাম বললাম। হাব অ্যান্ড স্পোক মডেল কেন শেষ হলো? তার কারণ হচ্ছে ধারাবাহিক চুরি। ন্যাশনাল হেলথ মিশনের পয়সায় যে কটা পরিকাঠামো তৈরি করার কথা ছিল, আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে আরম্ভ করে হাব অ্যান্ড স্পোক মডেলে বিভিন্ন লেবার রুম, সেগুলোর ধারাবাহিক চুরি, এবং সেই চুরি করার জন্য বারবার যাদের ধরা এবং বলা হয়েছে যে হিসেব দাও, সেই হিসেব দিতে অপারগ রাজ্য সরকার। সেই জন্য আমাদের রাজ্যের এই পরিকাঠামো টোটালি ভেঙে পড়েছে। সে কারণে চাপ বেশি পড়ছে এসএসকেএমে। 50,000 কম বলবো, ডক্টর অরিন্দমকে বলি এটা 60 থেকে 1 লক্ষ। সেকেন্ড পয়সা, আমার ডাক্তার কলিগ যিনি বললেন, হিসাবটা এক্ষুনি মিলিয়ে নিলাম। 50,000 ক্লাব, প্রত্যেকটা ক্লাবকে 85,000 টাকা করে ফি বছরে দেওয়া হচ্ছে বিগত 7 বছর ধরে। ভাবুন টাকাটা কোথায়। 50,000 ক্লাব পূজা কমিটি, প্রত্যেককে 40,000 রাফলি হিসেবের খাতিরে 50,000 ধরে এগোন। টোটাল 365 কোটি, আমি বলে দিচ্ছি, আমি গতকাল হিসাব করছিলাম, এখনো শেষ হয়নি। এর আছে পুরোহিত ভাতা ধরুন, ইমাম ভাতা ধরুন, এই সবগুলো আমার মনে হয় সরকারের কোনো সময় কোনো পুজো, কোনো ঈদ, কোনো রকম ধর্মীয় জায়গায় পয়সা দেওয়ার কিন্তু সেকুলার নেশনের উচিত নয়। এগুলো তোষণ, এগুলো ভোট কেনার বা ভোট খরিদারি করার একটি প্রক্রিয়া মাত্র।
এইখানে পয়সাটা নষ্ট না করে স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্য দপ্তরে এই পয়সাটা নিয়োগ করলে কি ভালো হতো না? তাহলে কিন্তু অনেকটা সুরাহা হতো। হ্যাঁ ঠিক, আমরা কিন্তু একদিনেই কিন্তু বাকি সব দেশের মতো বাকি রাজ্যের মতো হয়ে উঠবো না, কিন্তু প্রথম ধাপটা তো নিতাম। কিন্তু আমি বলছি এগুলো হলেও কি আসল যে রোগ সেটা সলভ হবে? এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেকেই ইউটিউবে লিখছেন যে কালীঘাটের কাকুদের জন্যই রয়েছে, সবাই আপনার রেড়ে করে উঠলেন, ছবি তো দেখেছি আমরা। একই সময় একই দিনে গাছতলায় যখন পেশেন্ট বসে আছে এই সুপার স্পেশালিটি হাসপাতালে, সেই সময়তেই তার ওপরে দামি তলায় দামি সুইটে বসে রয়েছেন কালীঘাটের কাকু। দীর্ঘদিন ধরে তার গলা দিয়ে নাকি আওয়াজ বেরোচ্ছে না। এখন মাথা নাড়াচ্ছেন অরিন্দবাবু, বিশ্বাস করবেন না, তিনি প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না। আমি একটা প্রমাণ দিয়ে দিই, একটু দেখাবো সেই ছবিটা, সেই দিনের সেই সময়ের ছবিটা। আমাদের ঘটনাচক্রে রিপোর্টার সেখানে উপস্থিত ছিল, দেখুন। কেমন দিতে গেলাম, বলছে হাত ঠান্ডা। আমি বলছি ডাক্তারবাবু জলে ভিজে এসেছি। যে কেন জলে ভিজেছেন কেন? এই বৃষ্টি হচ্ছিল, এখানে বসে আছি, জল গোটায় ভিজে গেল, ওই অবস্থায় কেমন দিয়ে এলাম, এসে আবার এখানে বসলাম। তো থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম করে থাকতে হচ্ছে। এই অসুবিধা করে চিকিৎসা নিচ্ছি ভালো হওয়ার জন্যে। রেডিয়েশন দিয়ে অবস্থা এখন খারাপ হয়ে গেছিল, উঠে চলার ক্ষমতাটা পর্যন্ত নেই। তবু ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, বলে থাকতে হয়েছে। কী করবো, আমরা তো একটু চালা ঘরেও গিয়ে ঠাই পাই না, সবাই তো বুক করে আছে ঘরে, ওই কারণে তো সেখানে পড়ে আছি। কী করবো বলেন? আর এমনি ডাক্তারবাবুই বলেছে আমাকে যে বাইরে কোথাও থাকতে হবে আর ট্রিটমেন্ট চালাতে হবে। আমরা গরিব মানুষ, ভাড়া ঘর তো নিতে পারছি না, এখানেই পড়ে আছি। অথচ এই হাসপাতালকেই কত রকমভাবে কতবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল, বেস্ট ট্রিটমেন্ট হয়। পার্থ চট্টোপাধ্যায়ের সময় বলেছেন, আমার মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই বক্তব্য একবার শোনাই, পার্থ চট্টোপাধ্যায়ের সময় উনি বলেছিলেন যে বেস্ট হাসপাতাল, কোথাও যাওয়ার দরকার নেই। যদিও এটা ঠিক যে উড়িষ্যা এমসে গিয়ে জানতে পারা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের কিছুই হয়নি, একদম সুস্থ রয়েছেন। কিন্তু এই এসএসকেএমও ঠিক কালীঘাটের কাকুর মতো তাকে অসুস্থ বলেছিলেন, তাকে ছাড়তে চাননি, তারা নাকি উঠে দাঁড়াতেই পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বক্তব্য শুনে আমি আসছি অনিন্দবাবুর কাছে। আমার লজ্জা লাগছে, বলে কি না উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে। বুঝুন, আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। কেন বাবা? সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল, কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? কি বলবেন অনিন্দবাবু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম যথার্থ কথা বলেছেন, কারণ আমাদের ভরসা আছে ডাক্তারের প্রতি। আমি বারবার যে কথাটা বলছি, চিকিৎসাটা কে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়? কোনো নেতা না ডাক্তার? চিকিৎসা কি হয়েছে না হচ্ছে ডাক্তাররাই তো বলবে, নাকি সার্টিফিকেট তো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সার্টিফিকেট তো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যে ডাক্তাররা আছে তাদের মধ্যে বাড়ির লোক কি ডাক্তারের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে? এখানে যিনি বাড়ির লোক বসে আছেন, ডাক্তারের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে আপনার? না, আমার আপনি বলুন ডাক্তারের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে? একটা সিরিয়াস পেশেন্ট গেছে, সেখানে কোনো সিনিয়র ডাক্তারের আমি দেখা পাইনি। দুজন জুনিয়র ডাক্তার ছিলেন, ওনারাই ওই ভর্তি হওয়ার পর থেকে পরের দিন অবধি করেছেন ট্রিটমেন্ট। আর আমার সবথেকে বেশি যেটা বলার, ওই মুখার্জিবাবু যেটা বললেন, পরিষেবা পরিকাঠামো দুটোর কিছুই নেই। বেড পাওয়া তো দূরে থাক, যে বেডটা পেয়েছে ওখানে কোনো মানুষ থাকতে পারে না। অন্তত ডজনখানেক বিড়াল ঘুরে বেড়াচ্ছে বেডের আশপাশে, বেডের ওপরে। যে বেডে মাকে দিয়েছিল, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুনিনি একটু দাদা, থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত যখনই কিছু কোনো রকম ঘটনা ঘটে, তখনই আমরা দেখি যে সেখানে ডাক্তারের দিকে বেডে মাকে দিয়েছিল। আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ফিমেল ওয়ার্ডে 55 নম্বর বেড। আপনারা যারা গিয়েছেন ওখানে এক্সপিরিয়েন্স করেছেন, ডজনখানেক বিড়াল ঘুরে বেড়াচ্ছে। লোহার বেডগুলোর ওপরে জাস্ট একটা গদি, তার উপরে চাক রক্ত কি এগুলো জানি না, নোংরা। কোনো বেড কাভার নেই। আমরা বললাম একটা বেড কাভার, বললো বেড কাভার নেই। আমরা একটা কিনে এনে দিলাম। আশেপাশে কতগুলো বেড, সেগুলো ভাঙা, জংধরা, গন্ধ। মানে ওখানে একটা রুগী গিয়ে যে পরিষেবা পেয়ে যে সুস্থ হয়ে আসবে সেরকম পরিস্থিতি না ওটা। পুরো বিল্ডিং, অত বড় বিল্ডিংয়ে পেশেন্ট পার্টির জন্য একটা টয়লেট নেই। মানে নোংরা গন্ধ, ইউরিনের গন্ধ। মানে ওখানে পেশেন্ট পার্টি যে সুস্থ অবস্থায় গেছে সে অসুস্থ হয়ে যাবে, এরকম অবস্থা।
যে কোনো সরকারি হাসপাতালের আঁতুড় ঘর বা লেবার রুম না খালি মানুষের নয়, একই সঙ্গে মানুষেরও বাচ্চা হয়, বেড়ালেরও বাচ্চা হয়। একদম, এটা কিন্তু আমি ছাত্রাবাস থেকে দেখি, বাম আমল না, যে কোনো আমল থেকে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বারবার বলবো, এখানে 3 জন ডাক্তারবাবু রয়েছি আমরা, সবকিছুর দোষ আলটিমেটলি নন্দ ঘোষ হচ্ছে ডাক্তার। একদম, আমাদের কাঁধের ওপর বন্দুক রেখে ফায়ার করা হয় আর দোষ হয় আমাদের কাঁধটার খালি। অনেক সহ্য করেছি অনিন্দ বাবুর এই কথাগুলো, যে পরিষেবাটা কে দেবে ডাক্তার। দেখিয়ে দিক এই 13 বছরে কোন ডাক্তার এগেইনস্টে স্টেপ নেওয়া হয়েছে, দেখিয়ে দিক আপনার মুখ্যমন্ত্রী এই 15 বছরে কোন ডাক্তার এগেইনস্টে স্টেপ নিয়েছেন, দিতে পারেননি, পারবেন না, কেন আপনাদেরই কিন্তু অবস্থা খারাপ হবে। সামনে কথা বলবেন, সবগুলোই সব সময় ডাক্তারদের দিকে আঙুল তোলার আগে সময় একদম শেষ। আমি একটাও প্রশ্ন রাখবো, না এই ছবিগুলো বদল তো হচ্ছেই না। আপনারা বলছেন চিকিৎসকের দিকে, আপনারা আঙুল তুলছেন চিকিৎসকের দিকে। সরকার চেষ্টা করছে বেহাল অবস্থা ঢাকতে মমতা ব্যানার্জি ডাক্তারদের। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এক সেকেন্ড অনিন্দ বাবু, একটা লাস্ট প্রশ্নের উত্তর আপনি ভেবে দেবেন, পরে কখন আমাকে দেবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তার ভুল চিকিৎসা হয়েছে, অথচ তার জন্য আজ পর্যন্ত কোন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কোথায় তদন্ত? কে করেছে? তদন্ত কোথায়? তদন্ত কোথায়? সেটা বলুন যে তদন্ত কোথায় করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুল চিকিৎসা পরিকাঠামোর জন্য আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকা যাবে? সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমি সোজাসুজি স্বর্ণালী ডিবেট এখানেই শেষ করলাম। শাক দিয়ে মাছ ঢাকা আর কতদিন যাবে? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা আর কতদিন? প্রশ্নগুলো তুলে শেষ করলাম আজকে। একটা সময় বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।